মানজারি জঙ্গলে একটা বুড়ো সিংহ রাজা ছিল। একদিন সে তার গুহার সামনে বরগদ গাছের নিচে বসে আরাম করছিল। তখনই তেন্দুয়া মন্ত্রী তার কাছে এলো। মহারাজ, আজ আমি আপনার জন্য পুরো জঙ্গল ঘুরে এলাম, একটা হরিণ পেয়েছি। আহা, তা কোথায় আছে সেই হরিণ? ওকে নিয়ে এসো, আমি খুব ক্ষুধার্ত। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার এরকম মনে হচ্ছে আপনার শরীরটা যেন ধীরে ধীরে কেমন দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ মন্ত্রী, আজ সারা দিন আমি এটাই ভাবছিলাম। আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমি যৌবন ফিরে পেতে চাই মন্ত্রী। মহারাজ, চিন্তা করবেন না, আমার কাছে এমন একজন বৈদ্য আছে যে আপনার এই সমস্যার সমাধান করে দেবে। আপনার যৌবন ফিরিয়ে আনার জন্য সে আপনাকে সাহায্য করবে। আমি তাকে আমার সাথে নিয়ে আসছি। ওহো, সত্যি বলছো? তুমি ওকে তাড়াতাড়ি নিয়ে এসো, আমার তো আর একদম ধৈর্য মানছে না। ঠিক আছে, তাকে আমি এক্ষুনি নিয়ে আসছি মহারাজ। ওহ, এই বুড়ো সিংহের জন্য কাজ করে করে আমি হাঁপিয়ে গেলাম। এ শুধুমাত্র হরিণের মাংসই খায়। এর যৌবন আমাকে ফিরিয়ে আনতে হবে, তবেই একমাত্র আমি মুক্তি পাবো। এটা বলার পর তেন্দুয়া ওই শেয়ালের কাছে গেল। আরে ও গাধা, আমার জন্য পাতা নিয়ে এসো। আরে বৈদ্য, আমি গাধা নই, আমি ভাল্লুক। এমনিতে তো দুজনে একই রকমের। আর তখনই ভাল্লুক তেন্দুয়াকে দূর থেকে এদিকে আসতে দেখল। শুনুন বৈদ্য বাবু, ওই দেখুন এদিকে কে আসছে। আরে কি বলছো? ও কি সত্যি বাঘমন্ত্রী আসছে? আমাদের রাজ্যের মন্ত্রী মশাইয়ের এখানে আসার দরকারটা কি ছিল? নমস্কার বৈদ্যমশাই, কি আর বলি এখন আপনাকে, আমি খুবই সমস্যায় পড়েছি। আচ্ছা, কি হয়েছে? এখন আপনি তো জানেনই সিংহ মহারাজের বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি। বৈদ্যবাবু, এই পাতাগুলো এখন কি করব? ওটাকে পিষে নিজের মুখে লাগাও। আরে যাও যাও, দূরে যাও গাধা। বৈদ্যমশাই, সিংহ মহারাজ খুবই একগুঁয়ে। উনি তো শুধু হরিণেরই মাংস খান, আর আমি হরিণ খুঁজে খুঁজে এবার হাঁপিয়ে উঠেছি। আরে এটা কি হলো? আরে এতে আমি ঠিক কি করতে পারি? আরে হ্যাঁ, বৈদ্যমশাই, আমি তো আপনার কাছে এসেছি শুধুমাত্র যাতে আপনি মহারাজের যৌবন ধরে রাখার জন্য কোনো ওষুধ দিতে পারেন। আরে বাপরে, এই চাল তো আমার জীবন দুর্বিষহ করে তুলে দেবে। আরে না না, সেরকম তো নয়। আমি কি আর পালিয়ে যাচ্ছি মহারাজের থেকে? আমি তো শুধু একটু হাঁপিয়ে উঠেছি ওনার কাছে কাজ করে করে। আপনার আমাকে বাঁচানো উচিত বৈদ্যমশাই। তেন্দুয়ার কথা শোনার পর শেয়ালটা তখন নিজের স্বার্থের জন্য একটা চাল চালল। আচ্ছা, তুমি শান্তি করে যাও, আমি গিয়ে ওই রাজা মশাইকে জোয়ান বানিয়ে দিচ্ছি। এটুকু হবে তো? হ্যাঁ, ধন্যবাদ বৈদ্যমশাই। বৈদ্যবাবু, আমার খুব জ্বালা করছে। হ্যাঁ, আরে এটা কি করলে? তুমি ওই পাতাগুলোকে বেটে নিজের মুখে মেখে নিলে? হ্যাঁ, আপনিই তো বললেন। হে ভগবান, চলো চলো জলদি চলো, আমাদের মহারাজের সঙ্গে দেখা করতে হবে। মন্ত্রী আর সিংহ রাজা ওই শেয়ালের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। মন্ত্রী, বৈদ্য কোথায় আছে? একটু অপেক্ষা করুন মহারাজ, বৈদ্যমশাই এক্ষুনি ওষুধ নিয়ে আসছেন হয়তো। আরে মহারাজ, ওই তো উনি এসে গেছেন। নমস্কার রাজা মশাই। নমস্কার নমস্কার। এই প্রাণীটাকে? মহারাজা, আসলে উনি আমার সহায়ক একজন, একটা গাধা। ভাল্লুক? হ্যাঁ, ভাল্লুক। ভয়ঙ্কর? একটু ভয়ঙ্কর বটে, তবে খুবই পরিশ্রমী। যদি ওকে মধু দিই তাহলে খেয়ে নেয়, কিন্তু এমনিতে সাহায্য করে। হ্যাঁ, এবার লম্বা করে একটা শ্বাস নিন দেখি। ভালো করে ভেবে বলুন তো যে আপনার কোথাও পড়ে গেছিলেন, কোথাও চোট লেগেছে বা কিছু হয়েছে? হ্যাঁ, না তো।
আরে বাবা, আপনার চোখ তো কমজোর লাগছে। সত্যি? হ্যাঁ, কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই, এর ওষুধ কিন্তু আমার কাছে রয়েছে। এটা হাতির মাংস দিয়ে তৈরি করা। এটাকে সকালে, বিকেলে আর রাতে নেবেন। এটা হরিণের তেল। এটা সন্ধে, দুপুর আর সকালবেলা নেবেন, ঠিক আছে? আর মহারাজ, এইগুলো ঠিকঠাক করে ব্যবহার করুন। আর ছোট জানোয়ারদেরকেই খান, যেমন ইঁদুর, খরগোশ ইত্যাদি ইত্যাদি। আর আপনি আপনার শিকার নিজে ধরে নিজেই খাবেন, এই কথাটা আপনি কিন্তু মাথায় রাখবেন। আমি যদি ভালো করে এই সমস্ত নিয়ম পালন করি তাহলে কি যৌবন ফিরে পাবো? হ্যাঁ, আমার মনে হয় ঠিক হয়েই যাবেন। শেয়ালের কথা শুনে সিংহ রাজা খুব খুশি হল। সে আবার তার যৌবন ফিরে পাবে এটা ভেবে ওই শেয়ালটাকে অনেক উপহার দিল। যাওয়ার সময় শেয়ালটা বলল, বলছি মহারাজ, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? আপনি যেই শিকার করবেন সেই শিকার থেকে অর্ধেক ভাগ একটা বুড়ো জানোয়ারকে খাওয়াতে হবে। আর ওই বুড়ো জানোয়ার মন্দার পর্বতের তলায় বট গাছের নিচে থাকবে, তাও বসে। কিন্তু ওখানে কি এরকম কেউ থাকবে? হ্যাঁ, আমার মনে হয় ওখানেই আপনি পেয়ে যাবেন। যদি আপনি তাকে অর্ধেক শিকার দেন তাহলেই হয়তো আপনার ওষুধগুলো কাজ করবে। ওই শেয়ালের কথা শোনার পর সিংহ রাজা নিজের ক্লান্তি ভুলে ছোট ছোট প্রাণী শিকার করা শুরু করে দিল। পাহাড়ের উপরে ওই বরগদ গাছের দিকে রাজামশাই চলতে থাকলো। ওখানে সে একজন ক্লান্ত বৃদ্ধ শিয়ালকে দেখতে পেল। ও, আমার কপাল ভালো, একটা বুড়ো শিয়ালকে দেখা যাচ্ছে। হে বুড়ো শিয়াল, নাও এই দুটো। কাল যদি এরকম সময় তুমি থাকো আমি তোমাকে খাবার দেব। আমার খুবই ভালো লাগছে যে আপনার সঙ্গে দেখা হলো। আপনি এখানে একমাত্র সবথেকে ভদ্র রাজা। মূর্খ রাজা, যদি প্রতিদিন এমনই চলে তাহলে আমার জন্য তো ভালোই। এসব ভাবতে ভাবতে সিংহ রাজা খুশি হয়ে ফেরত যেতে থাকলো। আর এটাই তার অভ্যেসে পরিণত হলো। প্রতিদিন ওই বহুরূপী শেয়ালটা সিংহর জন্য অপেক্ষা করত। প্রতিদিন সিংহের এই ব্যবহারের জন্য ছোট ছোট প্রাণীরা ভয় পেতে শুরু করে দিল। আর এভাবেই একদিন এখন আমরা কি করব? এরকম চলতে থাকলে তো আমাদের বংশ শেষ হয়ে যাবে। আমাদের উপায় খুঁজে বার করতে হবে। কি করব আমরা? যদি আমরা এই জঙ্গল ছেড়ে শহরে যাই তাহলে মানুষ আমাদের খাবে, আর এখানে থাকলে সিংহ আমাদের খেয়ে নেবে। ঠিকই বলেছো, জঙ্গলে অনেক পাহারাদার আছে, আমরা কোথাও যেতে পারবো না। আমরা কি এভাবে মরার জন্যই জন্ম নিয়েছি? আর তাছাড়া আমরা কি বা করতে পারি? বৈদ্য শিয়ালি এই সবের পিছনে রয়েছে। তাই যদি হয় একটা উপায় আছে। কি উপায়? বৈদ্যমশাইয়ের সহকারী ভাল্লুক 1 নম্বরের মূর্খ। শুধু তাই নয়, তার মধু খুবই পছন্দ। এই ব্যাপারটাকে আমরা নিজেদের জন্য ব্যবহার করি। একদম ঠিক বলেছো, চলো সাথে আমরা মধুও নেব। আর এইভাবেই ওদের দলের থেকে একটা ইঁদুর আর একটা খরগোশ ভাল্লুককে খুঁজতে বেরোলো। ও ভাল্লুক ভাই, তোমরা কারা? আমি তোমাদের চিনি না। আমরা তো তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সঙ্গে? কিন্তু কেন? তুমি তো এই জঙ্গলের রাজা, তাই আমরা তোমাকে একটা উপহার দিতে চাই। উপহার? কি রকম উপহার? হ্যাঁ, মধু? মধু দেখার পর ভাল্লুক ওগুলো তাড়াতাড়ি করে খেয়ে ফেললো। ভাল্লুক ভাই নিশ্চয়ই এখন আমাদের বাঁচিয়ে দেবে। ওহো, তাহলে এই ব্যাপার বলছো? যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা তোমার জন্য আরো মিষ্টি হ্যাঁ আনবো। হ্যাঁ, তাহলে তো আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। চলো, সিংহ রাজাকে আমরা সমস্ত ব্যাপারটা খুলে বলি। ভাল্লুক, খরগোশ আর ইঁদুর সত্যিই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তাও ওরা সিংহকে সব বলল।
রাজা মশাই, আপনি তো পুরো মূর্খ। হ্যাঁ, কি বললে তুমি? আরে ও এটা বলতে চাইছে যে ওই মিথ্যেবাদী শেয়ালের কথা শুনে আপনি বোকামো করছেন। এটা সত্যি কথা রাজা মশাই। আপনার যদি বিশ্বাস না হয়, আমরা প্রমাণ করব সেটা। যদি তুমি চাও তাহলে আমাদের মাদারামান জঙ্গলের বরগদ পাহাড়ের নিচে ওই বুড়ো শিয়ালকে দিয়ে দাও, আর তারপর দেখে নিও। ও পুরো শিয়াল নয়, বৈদ্য শিয়াল মহারাজ, যে আপনাকে ঠকিয়েছে। ওদের বলার পর সিংহটা ইঁদুর আর খরগোশকে ওই শেয়ালের কাছে দিয়ে গেল। আর তারপর সিংহ ওই শেয়ালের আচরণ দেখতে পেল। তোমার মূর্খতা আর আমার বুদ্ধিমত্তার জন্যই এটা সম্ভব হলো। আবার খাবারও জুটে গেল। কি, তাহলে শুরু করা যাক। এই শোনো, তুমি 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 এই জঙ্গলের রাজার সঙ্গে প্রতারণা করেছো। আরে মহারাজ, আমাকে মারবেন না। আমি এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাব মহারাজ। আমাকে বাঁচাও, আমায় কৃপা করো। রাজা মশাই, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, বয়স তো সবারই হবে, কিন্তু মন শক্তিশালী হলে শরীরও শক্তিশালী ঠিক থাকবে। অনেক আগের কথা, একটা জঙ্গলে একটা বুড়ো সিংহ শিকারের খোঁজে বেরিয়েছিল। এটা কি খরগোশ? এ তো দেখছি আবার শিকার নিজে থেকেই ধরা দিচ্ছে। ও, এর স্বাদ তো সবার থেকে একদম আলাদা হয়। ও হ হ। এবারের মতো বেঁচে পালিয়ে গেল। খুব দৌড় করিয়েছে বেটা। বাপরে, খিদের চোটে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। কি যে করি। আর তখনই গাছের নিচে বসে থাকা একটা কাঠবেড়ালিকে সিংহটা দেখতে পেল, যে বসে ফল খাচ্ছিল। খরগোশ গেল তো কি হয়েছে, এটাকে তো পেলাম। এটা খেলেই খিদে একটু মিটবে। বাপরে, আমার দাঁতের জোরটাও এখন হারিয়ে গেছে। খুব ব্যথা করে এখন। এই কাঠবেড়ালিটা পালিয়ে যাওয়ার আগে কিছু একটা করতে হবে। এর মতো পেয়ে গেলে দুটো তিনটে পেট পুজোটা ভালোই হবে। আপাতত একে দিয়েই কাজ চালাই। এ এত ছোট যে আমার দাঁতেই আটকে যাবে। খরগোশটাও পালিয়ে গেল, আর এই কাঠবেড়ালিটাও। তার উপর আমার দুটো দাঁতও ভেঙে গেল। বেচারা বুড়ো সিংহ, যখন সে একটাও কাঠবেড়ালি পেল না, তখন সে খুব চিন্তায় পড়ে গেল। এই জঙ্গলের একটা প্রাণীও আমাকে একটু ভালোবাসে না। বুড়ো হয়ে গেছি বলে কেউ পাত্তা দেয় না। যদি শক্তি থাকতো আমার মধ্যে, তাহলে একটাকেও ছাড়তাম না। হতাশায় চলতে চলতে হঠাৎ সিংহটা কোনায় একটা গুহা খুঁজে পেল। এই গুহার মধ্যে ঢুকে একটু আরাম করি। সন্ধ্যাবেলায় কোনো না কোনো প্রাণী তো আসবেই। ওকে খেয়ে আমি নিজের খিদে মেটাবো। আইডিয়া, 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 সুপার আইডিয়া। আর কিছুক্ষণ পরেই জায়গাটা অন্ধকার হয়ে গেল। আরে ও শিয়াল ভাইয়া, আবার কাল দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলার সময় মতো দুজনে দেখা করব। এই যে ভাল্লুক ভাইয়া, 1 মিনিট দাঁড়িয়ে যাও দেখি। কেন, কি হয়েছে? এইখানটা একবার দেখো।
দেখে মনে হচ্ছে কোনো বড় ভয়ানক প্রাণীর পায়ের ছাপ এটা। তুমি ঠিকই বলছো। এটা দেখে মনে হচ্ছে যে তোমার গুহার ভেতরে কেউ একজন আছে, কিন্তু এখনো পর্যন্ত সে বাইরে বেরোয়নি। এখন যেভাবেই হোক না কেন ওকে গুহা থেকে বাইরে বার করতেই হবে। আরে বাপরে, একে বাইরে বের করবো কি করে? আমার কাছে একটা আইডিয়া আছে। এইবার দেখো শিয়াল পণ্ডিতের খেল। তখন ওই চালাক শিয়ালটা ভাবল যে একটা ছক কষলে কেমন হয়। সে ওই গুহাটার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে গুহা, লাগলো। ও আমার প্রিয় গুহা, তুমি কেমন আছো? এটা শুনে গুহায় থাকা সিংহটার সন্দেহ হতে লাগলো। ও, শিয়ালটা কি আবার পাগল হলো নাকি, যে এই জড় গুহাটার সাথে কথা বলতে শুরু করলো? আরে ও গুহা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আজ সকালেই তো তোমার সঙ্গে কত গল্প করলাম। শিয়ালটা আবার কথা বলছে দেখছি। এবার তো মনে হচ্ছে গুহাটা সত্যিই কথা বলে বোধহয়। এবার এই গুহার বদলে আমি জবাব দেব। আমি ভালো আছি, খুশিতে আছি, ভিতরে চলে এসো। আমি তোমারই জন্য অপেক্ষা করছিলাম, একসাথে বসে গল্প করব বলে। কথাটা কানে গেল তো। এই গুহার ভেতরে একটা বড় সিংহ বসে রয়েছে, বুঝলে? ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলো। আজকের রাতটা ভালো করে কাটানোর জন্য আমি তোমাকে ভালো একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। ভাল্লুক আর শিয়ালটা সে যাত্রায় সিংহর হাত থেকে বেঁচে গেল। আর সিংহটার পেট পুজোও করা হলো না। ওই আমটাকে আমরা দুজন ভাগ করে নিলে ভালো হতো। ওই গাধাটা আমাদের বোকা বানিয়ে আমটা নিজে খেয়ে নিল আর চলে গেল, তার কারণ আমরা দুজন ঝগড়া করছিলাম। আমাদের বোকামোর জন্য যেটা হয়েছে সেটা ভুলে যাও। আমার খিদে পেয়েছে, আমি বরং এই আম গাছে চড়ে কয়েকটা আম পাড়ি। গাছ নাড়াও রে, গাছ নাড়াও রে, গাছ নাড়াও রে। আরে গাছটা নাড়াও। গাছ নাড়াও, গাছ নাড়াও, গাছ নাড়াও, গাছ নাড়াও, গাছ নাড়াও। হা, 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 হা। কত আম! যদি ওই গাধাটা আমাদের না ঠকাতো তাহলে ও আমাদের সাথে আম খেত। ভাই, গাধাটা তো আমাদের বোকা বানিয়েইছে, আমরাও তাহলে ওকে এবার বোকা বানাই। অন্তত একবার ওকে শিক্ষা দিতেই হবে, যাতে পরে ও আর কাউকে ঠকাতে না পারে। আমার কাছে একটা প্ল্যান আছে, কি বুদ্ধি? সেটা আমি তোমাকে বলছি। গাধা ভাই, তোমরা এখানে কি করছো? দুজনেই আম পাড়তে পেরেছো নাকি? আশা করি এখন খুশি আছো। আমরা তো ভীষণ খুশি আছি। তুমি কি জানো যে এই নীল রঙের আমটা কত সুন্দর খেতে? হ্যাঁ, এই আমের রংটা নীল, কিন্তু আমি তো দেখছি এটা হলুদ রঙের। হলুদ? এটা তো নীল। এখন বুঝি তুমি দুটো রঙের পার্থক্য বোঝো না? যদি তাই হয় তাহলে বলো তো এই ঘাসের রংটা কি? এটার রং তো সবুজ। আরে না, নীল। মনে হয় তোমার চোখ খারাপ হয়ে গেছে। আমার চোখ মোটেই খারাপ হয়ে যায়নি। এই ঘাসটার দিকে তুমি ভালো করে দেখো, তোমার মনে হয় না এটার রং নীল? এখন দেখে মনে হচ্ছে এটা যেন কেমন একটু হালকা হালকা নীল রং। এই নীলটা মোটেই হালকা নয়, বরং গাঢ়।
তুমি কি চশমা পরবে? চশমার দরকার নেই, তুমি শুধু এটা ভরসা করো যে তুমি যা দেখছো সেগুলো সব নীল রঙের। আগে তো সবকিছু সবুজ রঙেরই ছিল, এখন তাহলে নীল রং হলো কি করে? আসলে কিছুদিন আগে আমাদের এখানে সূর্যগ্রহণ হয়েছিল, ওটার পর থেকেই পাতা, ঘাস, ফল সব নীল রঙের হয়ে গেছে। ঈশ্বরের লীলা বলে এটাকে। আচ্ছা, ও এটা তো জাদু। কোনো ব্যাপার নয়, তুমি তো এখন বুঝেই গেলে যে এই রংগুলো কি করে বদলে গেছে। আহ, আহ, এবারে আমি বুঝতে পেরেছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মনের দিক থেকে তোমরা সত্যি খুব ভালো। আচ্ছা বন্ধু, তুমি কি এখন দুটো নীল রঙের আম খেতে চাও? এটা কি সেই মিষ্টি গাছের থেকে পেড়ে আনা আম? যে একবার খায় এই আম সে আর কোনোদিন এই স্বাদ ভোলে না। হ্যাঁ, এই জন্যই তো তোমায় জিজ্ঞেস করলাম আম খাবে। এই নাও, খাও। যদি এরকমই আম আমি রোজ খেতে পাই, তাহলে আমাকে রোজ রোজ এই কচি কচি সবুজ সবুজ ঘাসগুলো খেতে হয় না। সবুজ ঘাস নয়, নীল ঘাস। তুমি কিন্তু ভুলে যেও না গাধা বন্ধু। যেভাবে আমি তোমায় বললাম যেটা নীল রঙের ঘাস, এই একই জিনিস তুমিও বাকিদের বোঝাবে। আচ্ছা ঠিক আছে, তা না হয় বলবো। কি? এটা এটা নীল রঙের ঘাস। একদম ঠিক বলেছো। এবার আমাকে বলো, এই ঘাসের রংটা কি? নীল, নীল রং, নীল রং, ঘাসের রং নীল রং। কি বাচ্চারা, এটা ঠিক আছে তো? আরে ঘাস খেয়ে কি তোমার মুখ পচে গেছে, যার জন্য তুমি আম খেতে এসেছো? আমি শুধু এই নীল রঙের ঘাস কেন খাবো বলো? তুমি কি এটা জানো এই নীল রঙের আম কি সুস্বাদু? নীল আম, নীল ঘাস, এসব কি বলছো ভাই গাধা? এগুলো পুরো নীল হয় নাকি? তুমি কি জানো না বন্ধু ভালু, সূর্যগ্রহণের পরে পাতা, ফল এবং ঘাস সবকিছুই নীল রঙের হয়ে যায়। আরে না বাবা, তুমি আমাকে বলো যে এই ঘাসের রং তুমি কি দেখতে পাচ্ছ বন্ধু ভালু? হ্যাঁ এ তো সবুজ। সবুজ নয়, নীল। আমার বন্ধু ভালু, ভালো করে ঘাসের দিকে তাকিয়ে থাকো। দেখছি। তুমি কি এটাকে ঘন নীল রঙের দেখতে পাচ্ছ না? হ্যাঁ, গাধা ভাইয়ের সাথে মনে হয় কিছু হয়েছে। এখান থেকে কেটে পড়াই মনে হয় ঠিক হবে। দেখে বলো এটার রং কি সত্যিই নীল নয় বন্ধু? হ্যাঁ ভাই গাধা, তুমি ঠিকই বলেছ, এই ঘাসের রং তো সত্যিকারেই নীল। আচ্ছা এবার আমি আসি, আমাকে দুটো গাছে উঠে আবার মধু সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে বন্ধু ভালু। এই মূর্খর সাথে কথা বলা মানে নিজেকেই মূর্খ করা। ওহ, তো এইভাবে আমি আমার একটা বন্ধুকে তো বোঝাতে পেরেছি। নীল রং, নীল রং, ঘাসের রং নীল রং, নীল রং, নীল রং, ঘাসের রং নীল। এই, চুপ করো। তুমি তখন থেকে একই গান গেয়ে গেয়ে আমাকে নিয়ে তুমি মজা করছো। আমি তো তোমাকে তথ্য দিচ্ছি যে এখানে সব ঘাসের রং নীল হয়ে গেছে। নীল ঘাস কোথায় আছে? এটা তুমি কি কথা বলছো? আরে আমি তো সত্যি কথা বলছি, তুমি নিজেই এই ঘাসকে মন দিয়ে দেখো। সূর্যগ্রহণের পরে এই ঘাসের রং নীল হয়ে গেছে। দেখো দেখো, এই সুন্দর নীল ঘাসকে তো একবার ভালো করে দেখো। আরে কোথায় কোথায় আছে নীল ঘাস? এখানে তো সবকিছু সবুজই লাগছে। সবুজ নয়, এই ঘাসের রং নীল। ভাই গাধা, তুমি ফালতু কথা বন্ধ করো। আরে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ঘাসের রং হলো সবুজ, বুঝেছো? সবুজ নয়, নীল নীল নীল। আরে না 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 না, এখন আমি এই মূর্খটাকে কি করে বোঝাই যে ঘাসের রং হলো সবুজ? এবারে তুমি যা খুশি বলো না কেন, এই ঘাসের রং তো সত্যিকারে নীল। আমি মোটেই ভুলভাল বলছি না, যেটা সত্যি ওটাই বলছি আমি। আচ্ছা চলো একটা কাজ করি, আমরা দুজনেই এখন সিংহ রাজার কাছে যাই আর ওনাকেই এটা ঠিক করতে বলি যে এই ঘাসের রং সবুজ নাকি নীল। এই ঘাসের রং তো নীল নীল, আর এটা নীলই বটে।
আমি এখানে উপস্থিত কারুর কথা মানবো না, মানতে পারবো না। মহারাজ, এই গাধাটাকে একটু বোঝান যে ঘাসের রং নীল নয় বরং সবুজ। অনেক হয়েছে। ঘাস নীল রঙের, ঘাস সবুজ রঙের। অনেকক্ষণ ধরে এই কথাগুলোই বলে চলেছো তোমরা। এটা ছাড়া তোমাদের কি আর কোনো অভিযোগ আছে? আর কিছু নেই, ঘাসের রং নীল নয় বরং সবুজ। আমি শুধু এইটুকুই বলতে চাইছি। ঘাসের রং তো নীলই বটে। হ্যাঁ, তোমাদের যা বলার ছিল তোমরা দুজনে তা বলে দিয়েছো। এবার যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন আমাদের মহারাজা। শুনুন চিতাবাঘ মশাই, তুমি আগামী 6 মাস চুপচাপ থাকবে। কারুর সাথে কোনো রকম কোনো কথা বলবে না, আর গর্জন করবে না। হ্যাঁ, এ কি রকম বিচার? গাদা ভাই, তুমি এখন আসতে পারো। আমি খুবই খুশি জাহাপানা। যদিও আমরা দুজনে ঝগড়া করেছি, মন কষাকষি হয়েছে, যেটা হয়তো হাতাহাতির পর্যায়ে যেতে পারতো, কিন্তু আমি তো জিতে গেছি। ধন্যবাদ। তাহলে আমি এবার আসতে পারি। নীল রং, ঘাসের রং নীল রং, নীল রং, ঘাসের রং নীল রং। আমি সত্যি কথা বলে শাস্তি পেলাম, আর ওই গাধা যে যা খুশি বলে গেল, ওকে আপনি এমনি ছেড়ে দিলেন? আপনি তো সবকিছুই জানেন এই ঘাসের রং নীল নয়, সবুজ। তা সত্ত্বেও আপনি আমাকে শাস্তি কেন দিলেন? ঘাসের রং সবুজই আছে, আমি এটা অনেক আগে থেকেই জানি। তোমাকে শাস্তি এজন্য দিচ্ছি যে একজন জ্ঞানী আর সক্ষম তোমার মতো একটা শক্তিশালী জীব একটা মূর্খ গাধার সাথে তর্ক বিতর্ক করে নিজের মূল্যবান সময় নষ্ট করলে। আর শুধু তাই নয়, এই ছোট্ট ব্যাপারটার জন্য তুমি আমার কাছে এলে, আমার সময় নষ্ট করলে। তোমাকে শাস্তি দেওয়ার কারণ তুমি কি বুঝতে পারলে এবার? আরে বাবা, আরে দেখো কারা এসেছে। দুজনে মিলে কোথায় যাওয়া হচ্ছে? আমার মনে হয় লড়াইটা তোমাদের মধ্যে শেষ হয়ে গেছে। লড়াই আবার আমাদের মধ্যে? শিয়াল মামাকে এসব বাজে কথা কে বলেছে শুনি? যবে থেকে রেসে কচ্ছপ ভাই তোমাকে হারিয়েছে, তবে থেকে আমি ওর ফ্যান হয়ে গেছি। ও তাই? আমি কিন্তু শুনে খুবই খুশি হলাম। তুমি কি শুনলে খরগোশ ভাই? এই শেয়াল ভাই কি বললো আমাকে? দেখো কচ্ছপ ভাই, তোমাকে বলি, আমার মনে মনে একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? আগের বারের মতো যদি একটা ওরকম রেস করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, এখনই নাকি? হ্যাঁ, এখনই। যদি রেসে একটু এগিয়ে গিয়ে থাকো তাহলে কচ্ছপ ভাইয়ের সঙ্গে আমি আছি তো। ব্যাটাকে যদি একবার হাতের নাগালে পাই তাহলে পুরো চিবিয়ে খেয়ে ফেলবো। একা একা? আসলে ওই একা মানে ওই একা আর কি, বুঝেছো তো? আরে না না, আমরা তোমার আর কোনো চালাকি বুদ্ধিতে ফাঁসবো না। কচ্ছপ ভাই, এটা নিশ্চয়ই ওই শিয়ালটার কোনো চালাকি। চলো আমরা এখান থেকে চলে যাই। তেরিকি, আমার পুরো প্ল্যানটাতে জল ঢেলে দিল। ধর, ভাবলাম কচ্ছপটাকে চিবিয়ে খাবো, ধর শেষমেশ কিছুই হলো না। কচ্ছপ ভাই, ওই দিনকে তোমার কাছে হেরে যাওয়ার পর এই জঙ্গলে আর কারোর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমার নেই। তোমাকে আমি কিভাবে হারিয়েছি ওই গল্পটাই, তাই না? ওটা কিন্তু শুধু এই জঙ্গলে নয়, পুরো দেশে ফেমাস হয়ে গেছে। আর গল্পটা এখন সুপারহিট। কি আমার জন্য তুমি দেশের সব খরগোশদের লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছো? আরে বাবা, তোমার মধ্যে যেটুকু অহংকার বাকি ছিল সেটুকুও চলে গেছে। না আমার কোনো অহংকার আছে, না নিজের প্রতি কোনো গর্ব আছে। আরে বাপরে, দেখো ওই দিক থেকে একটা সিংহ আসছে। ও বাবা, আমার মনে হচ্ছে সিংহ আমাদেরকে দেখে নিয়েছে। এবার আমরা কি করব?
আরে ভাই, সিংহের সাথে আমরা কি করতে পারি? এবার যা করবার সিংহই করে নেবে। আরে ভাই, এটা মজা করার সময় নয়। এই খরগোশ ভাই, তুমি নিজের কিন্তু খেয়াল রেখো, নইলে সিংহ খেয়ে নেবে তোমায়। যদি তুমি মরতে না চাও তাহলে এখান থেকে এক্ষুনি পালিয়ে যাও। হ্যাঁ, আর তুমি কি করবে? আরে বাবা, আমার আবার কি? আমি তো আমার এই খোলসের ভেতরে লুকিয়ে পড়তে পারবো। আচ্ছা, তাই নাকি কচ্ছপ ভাই? এই দেখো, এইভাবে। আরে বাবা রে! এখন শুধু বাঁচার একটাই উপায় আছে। আজ তো আমার কপালটা বেশ ভালোই, আজকে আমাকে শিকার করতে হবে না। কিরে খরগোশ, আজকে তোকে খেয়েই পেট ভরাবো আমি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমি এখানে আপনার জন্য একটা গিফট নিয়ে অপেক্ষা করছি, আর আপনি নাকি আমাকেই খেতে চাইছেন। কি, তুই আমার জন্য গিফট এনেছিস? কিন্তু এটা তো একটা পাথর, তুই কি আমাকে পাথর গিফট করবি ভেবেছিস? এটা তো কিছুই না সিংহ দাদা, এই পাথরের তলায় একটা ফুটো আছে, আর আসল গিফট তো ওটার মধ্যেই আছে। কি তুই কি বলছিস সেটা তো আমার মাথাতে ঢুকছেই না, কিন্তু তুই এটা পেলি কোত্থেকে? আমি যখন এখানে এলাম একটা আওয়াজ শুনলাম। যখন আপনি গর্তের মধ্যে দেখবেন, তাহলে আপনি একটা হরিণ দেখতে পাবেন। হরিণ? কোথায় হরিণ? আমি দেখতে পাচ্ছি না তো। আমি একটা পাথর নিয়ে ওই গর্তটার উপর রেখে দিয়েছিলাম, যাতে হরিণটা পালিয়ে না যায়, আর তারপর আমি এখানে দাঁড়িয়ে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও, হরিণ যে সেই কবে খেয়েছি মনেই পড়ে না। এবার তুই তাড়াতাড়ি ওখান থেকে সর, কারণ আমার আর ধৈর্য নেই। সিংহ দাদা, একটু অপেক্ষা করুন। আপনি এই পাথরটাকে চেপে ধরে রাখুন, ততক্ষণে ওই হরিণটাকে বের করবার জন্য আমি একটা দড়ি নিয়ে আসছি, ঠিক আছে? কিন্তু আমি তোকে বিশ্বাস করব কেন? ওহ, ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। ওহ, আরে এই খরগোশটা কোথায় গেল দড়ি আনতে? এটা চেপে রেখে তো আমার পায়ে ব্যথাই হয়ে গেল। হাট, কখন যে আসবে ও? এ কি, ওরে বাবারে, এখানে তো কোনো গর্ত আমি দেখতেই পাচ্ছি না। তার মানে ওই খরগোশটা আমাকে বোকা বানিয়েছে। এই খরগোশ, তুই আমাকে বোকা বানিয়েছিস, তাই তো? আমি তোকে ছাড়বো না। আরে ভাই, দাঁড়িয়ে যাও না। আমাকে একটু সোজা হতে সাহায্য করবে ভাই? একদমই করব না। তুমি আমার কোনো রকম সাহায্য করনি। আমি যখন বিপদে পড়েছিলাম, তুমি আমার কোনো রকম সাহায্য করনি। এরপরেও যদি তোমাকে বাঁচিয়ে নি, আমাদের আর কোনো রকম বন্ধুত্ব থাকবে না। এবারের মতো আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও আমার ভাই। আর কখনো এমনটা হবে না, সত্যি বলছি।